বাংলাদেশে এখন মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে, রাষ্ট্রের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। এই রাষ্ট্র এখন আর আমাদেরকে এখন বাংলাদেশ এখন আর তাবেদার রাষ্ট্র না। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের মানুষের মনে যে ভয়ের সংস্কৃতি ছিল সেটি এখন নেই। বিএনপি সরকার নিজেদের প্রাথমিক পরিকল্পনার 180 দিন পূর্ণ করল। এই সরকার জনসমর্থন এবং বিপুল প্রত্যাশা নিয়ে 6 মাস পার করলো। এই 6 মাসে তারা জনগণের প্রত্যাশা পূরণে কত দূরে গিয়েছে সেটি আজকে জানবো। আর আজকে স্টার নিউজের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ। এই যে সরকার 6 মাস পূর্ণ করলো, 2/3 মানুষের জনসমর্থন নিয়ে এই সরকার গঠিত। এই যে জনগণের প্রত্যাশা এবং প্রাপ্তির যে ব্যবধান, সেটি কি আকাশ জমিন নাকি আপনাদের চেষ্টার পারদি ভারী? প্রথম কথা হচ্ছে, আমরা যে 6 মাসের কথা বলছি কিংবা আপনারা যেভাবে 6 মাসের কথা বলছেন, সরকারের পক্ষ থেকে এইভাবে 6 মাসের কথা বলা হয়নি। সাধারণত আমি সব জায়গায় বলেছি কথাটা, যে আমরা যে প্রধানমন্ত্রীর অফিসে প্রেস ব্রিফিং করেছিলাম, সেটিও কিন্তু আমরা এক ধরনের একটা দায়বদ্ধতা থেকে করেছি। সেটি হচ্ছে জনগণের প্রতি যেহেতু এই সরকার দায়বদ্ধ, সরকার কি করছে সেটি জানার অধিকার সরকারের আছে। এই কারণে আমরা 1 মাস 2 মাস 3 মাস এভাবে পরে পরে আমরা প্রতি মাস পর আমরা একটু সংবাদ সম্মেলন করে জনগণকে জানিয়ে দিয়েছি। তো সেভাবেই 6 মাসটা এসছে। সাধারণত কোনো দেশে কোনো সরকার ক্ষমতায় আসলে সবাই একটা হিসেব করে, এটা হচ্ছে এক ধরনের রাজনৈতিক সংস্কৃতি যে সরকারের 100 দিন হানিমুন পিরিয়ড। সো আমরা যখন শুরু করেছিলাম, সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যখন সরকার গঠিত হলো, সেখানে নর্মালি নিজেদের মধ্যে কথা বলতে গিয়ে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে এবং সেটা একটা অগ্রগতি প্রাথমিক একটা চিন্তা করতে গেলে সেটা হয়তো 6 মাসে ভালো হয়। 6 মাস পর্যন্ত এটা একটা পর্যায়ে গিয়ে পৌঁছে, সে কারণে আসলে 180 দিনের কথাটা এসছে। এটা গেল 1। নাম্বার 2 হচ্ছে, ইয়েস, আমরা মনে করি যে জনগণের প্রত্যাশা কখনোই কোনোদিনই কোনো কিছু আপনার 100% প্রত্যাশা পূরণ করা যায় না। বাট এটা বলা যায় যে সরকার 100% আন্তরিকতা নিয়ে কাজ করেছে। এবং আপনারা জানেন যে নির্বাচনী ইশতেহারের যে 31 দফা, এটা 2022 সালে প্রথম যখন নেওয়া হয়েছে, বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে জনগণের সঙ্গে সংলাপ হয়েছিল। এই 31 দফা জনগণের সামনে দেওয়া হয়েছিল। এটি নিয়ে বিভিন্ন পর্যায়ে কনসালটেশন হয়েছিল। এটি নিয়ে যে সমমনা গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা আছে তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল, তাদের মতামত নেওয়া হয়েছে। এরপরে এই 31 দফা যখন নির্বাচনের আগে দেওয়া হলো, জনগণের রায় দিয়েছে 31 দফার পক্ষে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন যে আমরা জনগণের কাছে যখন 31 দফা নিয়েছি জনগণের সামনে উপস্থাপন করেছি, জনগণ এই 31 দফার পক্ষে রায় দিয়েছে। সুতরাং এখন এই 31 দফা বিএনপির 31 দফা না, এখন এই 31 দফা জনগণের 31 দফা। এবং এই কারণে এখন যেটা হচ্ছে, এই 31 দফার প্রত্যেকটা দফা ধরে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান ওরা টিম নিয়ে সারা বাংলাদেশে বাস্তবায়ন করছেন। কোনো কোনো ক্ষেত্রে যেগুলি ইশতেহারে নেই এমন কিছু কার্যক্রম আমরা বাস্তবায়ন করছি। যেমন যেটা আমরা বলেছি যে 70,000-এর বেশি অবসরপ্রাপ্ত শিক্ষক, স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষক, তাদেরকে তাদের যে অবসর ভাতা বোর্ড, তাদের যে কল্যাণ ফান্ডের টাকা, এটা দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন 2022 সাল থেকে 2026 সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষকগণ টাকাটা পেতেন না। কেন পেতেন না জানেন আপনি? কারণটা হচ্ছে, আপনারা জানেন ফ্যাসিবাদী সরকারের সময় যে লুটপাট করা হয়েছিল, ব্যাংক, বিমা, প্রত্যেকটা অর্থকরী প্রতিষ্ঠানকে সেখান থেকে লুটপাট করা হয়েছিল। এই লুটপাট থেকে এই দুটো প্রতিষ্ঠান বাদ যায়নি, সেখান থেকেও প্রায় 7,000 কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছিল। যখন বিএনপি 17 ফেব্রুয়ারি সরকার গঠন করলো, এটা যখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কানে আসলো, উনি যখন জানতে পারলেন, উনি যখন সিদ্ধান্ত নিলেন যে এই অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে টাকা দিয়ে দিতে হবে, 1,23,000 শিক্ষক অ্যাপ্লিকেশন করেছিলেন, টাকা দিতে হবে, তখন দেখা গেল যে ফান্ডে টাকা নেই। স্টার নিউজে এই নিয়ে একটা সংবাদ হয়েছে এবং যে শিক্ষকের সাথে উনি সরাসরি কথা বলেছেন, আমরা তার আসলে যে কি বলা আকাশ ভাঙা যে কান্না, সেটা কিন্তু সবারই। তাহলে এই দেখেন, এই যে একটা কাজ, এই কাজটা কিন্তু 31 দফার মধ্যে ছিল না, সেটা কিন্তু আমরা করেছি।
সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে টার্গেট করে করে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সহায়তার হাত বাড়িয়েছেন। 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে ভাতা দেওয়া হয়েছে, সম্মানী ভাতা দেওয়া হয়েছে। অন্যান্য ধর্মীয় গুরু যারা আছেন, ধর্মীয় সম্প্রদায়ের যারা পুরোহিত আছেন, লিডার আছেন, তাদেরকে রাষ্ট্রীয় সহায়তা যে সম্মানে দেওয়া হচ্ছে সেটার আওতায় আনা হয়েছে। স্পোর্টস যারা দেশে বিদেশে ভালো করছেন, দেশে সুনাম বয়ে এনেছেন, তারা যাতে করে মনোযোগ দিয়ে খেলতে পারে, খেলাধুলা করতে পারে, খেলাধুলার দিকে মনোযোগ দিতে পারে, এই জন্য তাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য প্রতি মাসে একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, যাতে করে ওই খেলোয়াড় যিনি বাংলাদেশের জন্য খেলছেন তাকে যেন পিছুটান না থাকে, পরিবারের টাকা পয়সার জন্য চিন্তা করতে না হয়, সেটা দেওয়া হচ্ছে। শিশুদের জন্য আপনি দেখবেন ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে শিশুদেরকে বিনা পয়সায় বই তো দেওয়া হতো আগে, এবার বিনা পয়সায় জুতা, ড্রেস, স্কুল ব্যাগ দেওয়া হচ্ছে। এই যে আপনি কি জানেন এই সফলতা আপনি কেমন করে মূল্যায়ন করবেন? একটা স্কুলের ছাত্রছাত্রী যখন তার বেড়ে ওঠার কালে স্কুলে যাওয়ার সময় সে যখন দেখবে যে রাষ্ট্র তাকে মূল্যায়ন করছে, রাষ্ট্র তাকে বই দিচ্ছে, স্কুল ব্যাগ দিচ্ছে, ইউনিফর্ম দিচ্ছে, সুন্দর একজোড়া জুতা দিচ্ছে, এই যে একটা শিশু কিশোরদের মনে রাষ্ট্র সম্পর্কে যে দায়বদ্ধতা, যে একটি ইতিবাচক ভাবনা তৈরি হবে, কে না জানে এইখান থেকে একটা শিশু এসে হয়তো আগামী প্রজন্মের এই বাংলাদেশকে নেতৃত্ব দেবে, এই বাংলাদেশটাকে পরিবর্তনের এই বাংলাদেশকে হয়তো এমন জায়গায় নিয়ে যাবে যে বাংলাদেশের স্বপ্ন হয়তো আমরা এখনও দেখছি, যে বাংলাদেশ গড়ার জন্য আমরা এখনও কাজ করছি। স্টার্ট আপ ফান্ডে 500 কোটি টাকা বরাদ্দ দেওয়া আছে, 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত দেওয়া হবে। ইতিমধ্যে এটা শুরু হয়েছে, কেউ করেছেন 500 কোটি টাকা। এই 500 কোটি টাকা নট ফর 5 ইয়ার্স, এই 500 কোটি টাকা প্রতি বছর এটা বরাদ্দ দেওয়া হবে। এবং এই টাকাটা কিন্তু লোন না, সুদমুক্ত, এবং টাকাটা গ্র্যান্ড। স্টার্ট আপটা শুরু করার পরে এখান থেকে যে আয় হবে 10 বছর ভ্যাট ট্যাক্স মুক্ত এই আয়। তো যদি কেন সরকার এটা করেছে? সরকার এটা করেছে এই কারণে, যদি আমরা এই 500 কোটি টাকায় 5 জন উদ্যোক্তা যদি আসেন, যদি একটা দুইটাও ক্লিক করে, আপনি দেখবেন এটা হতে পারে বাংলাদেশের জন্য গেম চেঞ্জার। এই যে জ্বালানি সংকট, এই সংকট নিয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে সরকার একটা ধোঁয়াশার মধ্যে রাখছে জনগণকে। সেটি কি সত্যি কিনা, নাকি আসলে সব কিছুই প্রকাশ করা হচ্ছে? যদিও এই সরকার একটা ভঙ্গুর অর্থনীতি, একটা বিভাজিত প্রশাসন, একটা দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে, কিন্তু সরকার অর্থনীতির সকল সূচকে ঊর্ধ্বগতির দিকে আছে। সরকারের টাকার যে সংকটটা, গ্যাস কেনার জন্য যে টাকার সংকট সরকার তো নেই। যদি এমন হতো যে আমার বাংলাদেশে গ্যাস নেই, কারেন্ট নেই, এবং এই সংকট মোকাবেলা করার জন্য আমার টাকা নেই, সেটি হতো উদ্বেগের বিষয়। বিষয়টা হচ্ছে যে আমার টাকা আছে, কিন্তু আপনি চাইলেই গ্যাস কিনতে পারছেন না। একটা তো যুদ্ধ পরিস্থিতি চলছে। এর চেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা ফ্যাসিবাদী সরকারের আমলে দেখেছি যে শুধুমাত্র মানুষকে এই বিদ্যুৎ যেটা দেওয়ার কথা বলা হতো, কোনো রকমে রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করে তারা তাদের দলীয় কিছু মানুষকে দিয়ে একটা সিন্ডিকেট তৈরি করে সেখান থেকে মানুষকে কিছু সেই সমস্যাগুলো সমাধান, মানে মানুষের এই সাময়িক বিদ্যুৎ এবং গ্যাস এগুলো সাপ্লাই দিয়ে মানুষকে ঠান্ডা রেখেছিল। কিন্তু দেখা গেছে যে এই যে আমাদের নিজস্ব গ্যাস কূপ খনন করা, আমাদের যাতে করে আমরা সম্পূর্ণ বিদেশ নির্ভর না হই, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটা ছিল না। বাংলাদেশটাকে তো আমদানি নির্ভর, ঋণ নির্ভর করে ফেলা হয়েছিল। একখান থেকে ঋণ নেয় আর একখান থেকে কেনে, এগুলো করে আর সব টাকা পাচার করতো। এগুলো করে আমাদের যে আসলে যে উন্নয়নটা হওয়া দরকার, আমরা উন্নয়নের কথা শুনেছি, সামগ্রিকভাবে কিন্তু কোনো উন্নয়ন হয়নি। গ্যাসের কারণে যে আমরা এখন বিদ্যুতেও কিছু সমস্যা যে মুখোমুখি হচ্ছে, সরকার এটা নিয়ে সিরিয়াস, এবং আপনারা জানেন যে সাময়িকভাবে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সকল উদ্যোগ নিয়েছে। বাট সরকারের দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আছে। তো ওই পুরো পরিকল্পনাটা আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্ট আহ্বান করেছে এই সেশনে উনি
মানুষের সামনে বলবেন, দেশের জনগণের সামনে বলবেন যে কিভাবে আসলে আমরা এই গ্যাস বিদ্যুৎ সমস্যা সংকটের একটা স্থায়ী সমাধান করতে পারি। সরকার জনগণের কাছে স্বচ্ছ, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার। সুতরাং এই পার্লামেন্টে প্রধানমন্ত্রী সমস্ত পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরবেন। জি। আপনি বলছিলেন যে সরকারের স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং এই যে পরিকল্পনাগুলো 6 মাসে কতটা বাস্তবায়ন হলো, সামনে কতটা হবে, আমরা নিশ্চয়ই আরও শুনতে চাই। তবে তার আগে দর্শক নিতে চাই একটা ছোট্ট বিরতি, ফিরবো কিছুক্ষণ পরে। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন স্টার ফেস অফ, আর আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে যুক্ত আছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। আপনাকে আবারও স্বাগত। যেটি আমরা বিরতির আগে জানছিলাম যে আপনি দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী পরিকল্পনা বলছিলেন। এই যে ক্যাবিনেট রয়েছে, এখানে যাদের যে দায়িত্ব রয়েছে, নিশ্চয়ই 6 মাস পরে আমরা যতটুকু জানি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেকটা মন্ত্রণালয়ের পারফরমেন্স নিশ্চয়ই পর্যালোচনা করবেন। সে পর্যালোচনা অনুযায়ী তিনি কি কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? কোনো রদ বদল কি আসলে হবে? উনি যদি মনে করেন যে কাউকে কাউকে চেঞ্জ করতে হবে, কিংবা উনি যদি মনে করেন যে আরও বাইরের আরও কিছু এক্সপার্ট যাদেরকে উনি যেই কাজটা করতে চাইছেন, যেই প্রজেক্টটা করতে চাইছেন, যেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে চাইছেন, সেটি বাস্তবায়ন করার জন্য কাউকে বাইরে থেকে আনবেন, নতুন করে অ্যাড করবেন, সেটা করতে পারেন। এটা 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 আমার কাছে মনে হয় যে খুবই একটা স্বাভাবিক প্রক্রিয়া। সংস্কৃতি বদলের কথা বলছেন। আমরা দেখছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিভিআইপি যে প্রোটোকল সেটি ছেড়ে দিয়েছেন। বড় গাড়ি বহর সেটিও আমরা দেখছি না। তিনি হুটহাট করে এদিকে সেদিকে চলে যাচ্ছেন এবং তিনি পর্যবেক্ষণগুলো করছেন। এই যে সংস্কৃতি বদলের রাজনীতি, ভিভিআইপি প্রোটোকল ছেড়ে দেওয়া, এই প্রতিফলন কি অন্য ক্যাবিনেট মেম্বারদের মধ্যে সেভাবে অনেক সময় দেখা যাচ্ছে না? আমাদের যে প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি, সেখান থেকে কিন্তু সরকার বেরিয়ে এসছে। এই শুধু একটা দিক না। আপনি দেখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু জনগণের একজন হয়ে উঠেছেন। তিনি যেখানে যান, এই যে লক্ষ লক্ষ মানুষ আসে, লক্ষ লক্ষ শিশুরা আসে, ছাত্রছাত্রীরা আসে, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকেরা আসে, শিক্ষক আসে, শিক্ষার্থীরা আসে। কেন আসে? তারা মনে করছে, বিশ্বাস করছে যে তারেক রহমান ইজ দ্য লিডার, যে তারেক রহমান যে কথা বলেন সে কথাটা রাখেন এবং সেটি বাস্তবায়ন করছেন, এবং বাংলাদেশের জনগণ সেটি দেখতে শুরু করেছে। সংস্কৃতি বদলের কথা বলছেন। আমাদের যে রাজনীতির যে গুণগত পরিবর্তনের, যেটা আগে ছিল কথা বলা রাজনীতি, তারেক রহমান কথা বলছেন কম, কাজ করছেন বেশি। আগে ছিল, আমি যে কথাটা বারবারে বলেছি, যে ব্যক্তি বন্দনা রাজনীতি, তারেক রহমান সেখান থেকে বেরিয়ে এসছেন। উনি কিন্তু ওনার অফিসে ওনার ছবি দিচ্ছেন না, অথচ উনি যদি দেন, এটা কেউ কোনো প্রশ্ন তুলবে না, সাংবিধানিকভাবে তুলবে না, কিন্তু উনি দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? উনি চাইছেন বাংলাদেশে যে ব্যক্তি বন্দনা রাজনীতি করতে করতে আমরা যে আসলে বাংলাদেশের যে একটা চরিত্র, আবহমান কালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক যে একটা চরিত্র ছিল, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। ব্যক্তি বন্দনা করতে করতে আমরা সমাজে বিভেদ, বিশৃঙ্খলা আমরা তৈরি করেছি। তো যদি আমরা এই ছবির রাজনীতি থেকে যদি আমরা মুক্ত হয়ে যদি জনগণের কাছাকাছি যাই, জনগণের আশা ভাষা বুঝি, তাহলে দেখবেন যে বাংলাদেশটা অবশ্যই একটি ইতিবাচক ধারায় এগিয়ে যাবে। আরও একটা বলি যে বাংলাদেশে এখন মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে, রাষ্ট্রের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। এই রাষ্ট্র এখন আর বাংলাদেশ এখন আর তাবেদার রাষ্ট্র না। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের মানুষের মনে যে ভয়ের সংস্কৃতি ছিল, সেটি এখন নেই। এখন কেউই চিন্তা করে না যে আমি কথা বলার জন্য আমাকে কেউ গুম করবে, খুন করবে। এই ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে। আমি মনে করি এই বাংলাদেশে এটি একটি বড় পাওয়ার জায়গা। এইভাবে যদি চলে, আমরা আশা করি যে 2024 সালে বীর ছাত্র জনতা বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য জীবন দিয়ে যেভাবে ফ্যাসিস্টকে তাড়িয়েছে, এবং যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ফ্যাসিস্টদেরকে তাড়িয়ে এই গণতান্ত্রিক বাংলাদেশ যাত্রা শুরু করেছে,
আমি আশা করি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ সফল হবে। সোশ্যাল মিডিয়াতে দেখি কিংবা বিরোধী দলের বক্তব্য শুনি, সেখানে বলা হয়, যেভাবে বলা হয় যে গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচিত সরকার বিএনপি, কিন্তু তাদের কথা শুনে মনে হয় যে যে না, আপনারা জুলাইয়ের বিপক্ষে। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু যখন আসে, যে বিএনপি নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, এটা কি সত্যি কিনা? বিএনপি 17টা বছর রাজপথে কষ্ট করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সাফার করেছে, বছরের পর বছর ধরে ঘর ছাড়া বাড়ি ছাড়া, বছরের পর বছর ধরে অনেক মানুষ এমন ছিল সে তার সন্তানের সঙ্গে দেখা করতে পারতো না। এটা ছিল বাংলাদেশের অবস্থা। একটা তাবেদার রাষ্ট্রে যে অবস্থা হয় সেই অবস্থা ছিল। রাজপথ থেকে একজন এমপিকে, নির্বাচিত এমপি ইলিয়াস আলীকে গুম করে ফেলা হয়েছিল। সেটা নিয়ে রাষ্ট্র মকারি করেছে, সরকার মকারি করেছে, প্রতারণা করেছে। আপনারা জানেন চৌধুরী আলম নামে একজন জনপ্রিয় কমিশনার ছিলেন, তাকে পাওয়া যায় নাই, কোথাও কাউকে পাওয়া যায় নাই। ওই ফ্যাসিস্টদেরকে যখন বলা হতো, বলতো যে তারা পালিয়ে গেছে, আত্মগোপনে গেছে। আত্মগোপনে গেছে। এই যে মানুষকে মর্যাদা না দেওয়া, নাগরিকদেরকে সম্মান না দেওয়া, যে অভিশপ্ত রাজনীতি শুরু হয়েছিল, সেখান থেকে মুক্ত করার জন্য বিএনপি এত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন সহ্য করেও একদিনের জন্য রাজপথ ছাড়েনি। রাজপথের ঘটনার সঙ্গে বলেন বিএনপি ছিল, পরিকল্পনার সঙ্গে বলেন বিএনপি ছিল, বিএনপি সর্বতভাবে ছিল। এবার আসি আপনার আসল প্রশ্নে। যখন ফ্যাসিস্টরা পালিয়ে গেল, আমরা দেখেছি যারা দায়িত্ব গ্রহণ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী, তিনি শুরুতেই বলেছিলেন যে একটা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে, নির্বাচিত মানুষ সরকারের হাতে নির্বাচন দিয়ে তারা বিদায় নেবেন, এটা বলা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা দেখেছি নানা রকম ঘটনা, মানুষের মধ্যে এমন সংশয় তৈরি হয়েছিল নির্বাচন হবে কি হবে না। এই মানুষের প্রত্যাশিত বাংলাদেশ যাতে করে ভিন্ন পথে না যেতে পারে, সেদিক থেকে শুরু থেকেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি অত্যন্ত সতর্কতার সাথে লিড দিয়েছিলেন। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের এই দুই সময়, এই সময়েও যারা কারো কারো মনের মধ্যে তো ভিন্ন চিন্তা এসেছিল, এটা অনেকেই জানেন, কি তারেক রহমান খুবই কৌশলে, সাহসের সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে বাংলাদেশকে কিন্তু নির্বাচনের দিকে নিয়ে এসেছে। এই নিয়ে আসতে গিয়ে বিএনপি কখনো অস্বীকার করে নাই। জুলাই আন্দোলনকে ঘিরে মানুষের মনের যে আকাঙ্ক্ষা তৈরি করা হয়েছিল, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে তৈরি করা হয়েছিল জুলাই সনদ। এবং আপনারা জানেন যে জাতীয় সংসদের সাউথ প্লাজায় যে সনদ সাইন করা হয়েছিল, 32টা রাজনৈতিক দল সাইন করেছিল, বিএনপি সাইন করেছিল। এবং বিএনপি এখনও বলছে যে আমরা এই 31 দফার পাশাপাশি জুলাই সনদকে বাস্তবায়ন করছেন, একই সঙ্গে জুলাই সনদেরও বাস্তবায়ন হচ্ছে। আমরা ভিন্ন মতকে বিএনপি পছন্দ করে, ভিন্ন দলকে পছন্দ করে, বাক স্বাধীনতার পক্ষে থাকছে, মানুষের সমালোচনা করার অধিকার আছে, মানুষের স্বাধীনতা আছে। সুতরাং বিএনপি রাজনীতি করছে, অপোজিশন রাজনীতি করছে, কিন্তু জনগণের কল্যাণে যেটা হয়, সেটা যদি অপোজিশনের কাছ থেকেও কোনো ভালো পরামর্শ আসে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেটিও গ্রহণ করতে চান। আপনি সরকারের একটা দায়িত্বে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, কিন্তু তারও আগে আপনি একজন সাংবাদিক, দীর্ঘ সময় ধরে সাংবাদিক সংগঠনও করেছিলেন। বর্তমান সরকার সাংবাদিকতার এই দায়বদ্ধতা বাড়াতে এবং এটিকে একটা কাঠামোতে আনতে আসলে আপনার কোনো উদ্যোগ নেবেন কিনা? দায়বদ্ধতা সরকার বাড়ায় না। সরকার যেটা করতে পারে, একটা পরিবেশ তৈরি করতে পারে যে একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার সেটাকে বহাল রাখতে পারে, বজায় রাখতে পারে। মানুষ তার নিজের সিদ্ধান্ত নিজে নেয়। প্রত্যেকটা এই বর্তমান সরকার চায়, সেটি সংবাদপত্র বলেন, সেটি বিচার বিভাগ বলেন, সেটি অন্য যে কোনো প্রতিষ্ঠান বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠান তার নিজ নিজ নিয়ম অনুযায়ী, নিজ নিজ গঠনতন্ত্র অনুযায়ী তারা নিজের পায়ে দাঁড়াক, শক্তিশালী স্বাধীন হিসেবে প্রতিষ্ঠিত হোক। আর সরকারের পক্ষ থেকে সহযোগিতার যে জায়গাটা আছে, সেটি হচ্ছে সরকার একটা গণমাধ্যম কমিশন করেছে, তো সেটা অন প্রসেস। বিভিন্ন শ্রেণীবস্তার মানুষের সঙ্গে কথাবার্তা বলে, বিশেষ করে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলে সরকার, আমি যতটা জানি যে সেই কমিশনটা নিয়ে এগিয়ে গেছে। বরং আমি আমার জায়গা থেকে এটা বলা ঠিক হবে কিনা জানি না, আমার কাছে বরাবরই একটা জিনিস মনে হয় কি জানেন, সেটা হচ্ছে যে
এই যে আমরা আসলে এত পত্রিকা বের করছি, এত টেলিভিশন বের করছি, করার পরে যারা বের করছেন তারা যদি ঠিকঠাক মতো বেতন দিতে না পারেন, প্রতিষ্ঠানটা চালাতে না পারেন, তাহলে এত শত প্রতিষ্ঠান আসলে বের করার কোনো কারণ আছে কিনা? কোয়ান্টিটি না বাড়িয়ে আমরা কোয়ালিটি এনশিওর করছি কিনা, এই জায়গাটা মনে হয় সরকার তো সরকারের কাজ করবে, কমিউনিটির মধ্যে থেকে এই কথাটা আওয়াজ তোলা দরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনি দায়িত্ব গ্রহণের আগেও দেখেছেন, 6 মাস ধরে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখছেন, কোনো পার্থক্য দেখতে পান? হ্যাঁ, পার্থক্য একটা তো আছে। আমি আগে ওনাকে দেখেছি, উনি যখন গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন, উনি 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতেন, বরং এখন দেখছি যে সেই 12 ঘন্টা 14 ঘন্টা বরং এখন আরও বাড়িয়ে দিয়েছেন। এই বিশ্ব অলস দিবসে আমি ওনার অফিসে ঢুকে রাত জিজ্ঞেস করলাম যে আপনি তো আজকে বাসায় কখন যাবেন, আজকে তো বিশ্ব অলস দিবস। 9টা 48 মিনিটে যখন আমি ওনার সঙ্গে কথা বলছি, উনি তখনও কাজ করছেন, ওনার অফিসে বসে কাজ করছেন, উনি নিজে কাজগুলি করছেন। তাই আমি বললাম যে বিশ্ব অলস দিবস আজকে যদি 9টা, এখন যদি আপনি এখনও কাজ করছেন, এই যে একটা মানুষ যে দীর্ঘ সময় ধরে কাজ করছেন জনগণের জন্য, তো আমার কাছে মনে হয় যে আমরা শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা না করে, আমার মনে হয় আমরা ইস্যু নিয়ে কথা বলি। যদি সরকারের কোনো জায়গাতে বিরোধী দল কিংবা যারাই মনে করে যে এই জায়গাগুলোতে আমরা ঠিকমতো সরকার কাজ করছে না, অবশ্যই সেটা ধরিয়ে দিতে পারে। কিন্তু এই যে 5 মাসের মাথায় বিপ্লবের হুঙ্কার দেয়া, 6 মাসের মাথায় সরকার ফেলে দেবে, এগুলো বরং আরও মানুষকে তারা নিজেদেরকে হাস্যকর করে তুলে। সরকার রেগুলার প্রত্যেকদিন পরিবর্তন হয় না। বিপ্লব যদি প্রতি 6 মাসে একটা হয়, ওইটার নাম আর বিপ্লব থাকে না। সুতরাং সরকার যেমন দায়িত্বশীল আচরণ করছে, গণতন্ত্রের স্বার্থেই, দেশের স্বার্থেই বিরোধী দল যারা করেন কিংবা যারা বিরোধিতা করেন, সেটাও যৌক্তিক হওয়া দরকার। সেটাও যৌক্তিক হলে পরে একটা দল একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে যায়। কারণ আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বারবার বলেন, আমি দেখেছি আপনি যে কথাটা বললেন, উনি এই কথাটা ফিল করেন, ভেতর থেকে বলেন। উনি বলেন যে আমার দেশের জনগণের যদি রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না যায়, তাহলে গণতন্ত্র বলেন, উন্নয়ন বলেন, কোনো কিছুই টেকসই হবে না। একটা রাষ্ট্র তার স্বাদ এবং সাধ্যমতো রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের সহায়তা দাঁড়াবে, আবার নাগরিকরা তারাও রাষ্ট্রের প্রতি নাগরিকদের কিছু দায়িত্ব আছে, সেটি তারা পালন করবে। এই যে নাগরিকদের সঙ্গে সরকারের যেই বোঝাপড়া, এই বোঝাপড়া যত বেশি সুসংহত থাকবে, এই বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সমৃদ্ধি তত বেশি সুসংহত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টার নিউজের এই বিশেষ আয়োজনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। যারা এতক্ষণ প্রিয় দর্শক আমাকে দেখেছেন, শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। তিনি এই সরকারের 6 মাসে খুব কাছ থেকে দেখেছেন। প্রধানমন্ত্রী এই যে সংস্কৃতি বদলের কথা তিনি বললেন, স্বল্প দীর্ঘ মধ্যমেয়াদী পরিকল্পনার কথা বললেন, বিরোধী দলের প্রতি একটা আহ্বানও জানিয়েছেন, এবং সেই সাথে তিনি সাংবাদিক হিসাবে সাংবাদিকতা নিয়েও কথা বলেছেন, স্মৃতিচারণ করেছেন। আর আপনারা যারা আমাদের এই কথাগুলো এতক্ষণ টিভি সেটের সামনে বসে শুনেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বিশেষ আয়োজন শেষ করছি। আমি সিফাত শাহরিয়ার।